ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। 6 দিন আগে গত শুক্রবার জাতির উদ্দেশ্যে ঈদুল আজহার ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, প্রয়োজনীয় সংস্কারের পর আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণাকে কয়েকটি দল স্বাগত জানালেও বিএনপি এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দলটির মতে সংস্কারগুলো এর অনেক আগেই বাস্তবায়ন করা সম্ভব, যে কারণে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে অনড় তারা। নির্বাচনের সময়সীমা ছাড়াও জুলাই ঘোষণাপত্র ও সংস্কার সহ বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির মধ্যে দূরত্ব তৈরি হওয়ায় দেশের রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তার আশঙ্কা করছিলেন অনেকেই। কিন্তু আগামীকাল শুক্রবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হতে যাওয়ায় সেই রাজনৈতিক অনিশ্চয়তা দূর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়া জামায়াত ইসলামী, এনসিপি সহ অন্যান্য দলগুলো শুক্রবারের বৈঠকটিকে ইতিবাচক হিসেবেই দেখছে। কেউ কেউ আবার দেখছেন বৈঠকটিকে দেশের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট হিসেবে। লন্ডনের এই বৈঠক কি আদৌ ভুল বোঝাবুঝি নিরসন, রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠা এবং উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়ক হবে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, যে বৈঠকের কথা আমরা বলছি সেই বৈঠকের দিকে পুরো বাংলাদেশ তাকিয়ে আছে। বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ আসলে অনেকটাই নির্ভর করছে কিনা এই বৈঠকের উপর, সেটি নিয়েও রয়েছে অনেক আলোচনা সমালোচনা। অনেকেই এই বৈঠককে ঘিরে বলার চেষ্টা করছেন যে এই বৈঠকে হতে যাচ্ছে আসলে বাংলাদেশের রাজনীতিকে ঘিরে এক ধরনের পরিপক্কতার মুহূর্ত। বিশেষ করে ছাড় দেবার যে বিষয়টি নিয়ে সবাই আলোচনা করছেন, সেখানে যদি আমি পরিপক্কতার মুহূর্ত ধরেই নেই এই বৈঠকটিকে, সেক্ষেত্রে একটু জানতে চাই অন্তর্বর্তী সরকার কিংবা বিএনপি কারা আসলে এই বৈঠকে রাজনৈতিক পরিপক্কতা বেশি দেখাবেন বলে মনে করেন? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে যে বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত হলো আজকে, আমি বলবো যে আলোচনাটি কালকেও সকালে হবে, এই ধরনের আলোচনা কিন্তু অনেক আগে হওয়া উচিত ছিল। তার কারণ হচ্ছে আমরা 24-এর যে গণ অভ্যুত্থান যেটাকে বলি, বিপ্লব আকারে অনেকে বক্তব্য উত্থাপন করেন, তবে আমি সাধারণত ব্যক্তিগতভাবে এটাকে অভ্যুত্থান হিসেবে বেশি আখ্যায়িত করি। তো বিপ্লবটি একটু অন্য আঙ্গিকে হয়। তো এই সমস্যাটা আমরা দেখব শুরু হয়েছে কিন্তু ওই আপনার পতিত সরকারের বিপক্ষে যে সমস্ত দলগুলো ঐক্যবদ্ধভাবে অথবা বিচ্ছিন্নভাবে আন্দোলন করেছে ফ্যাসিস্ট সরকারকে সরানোর জন্য, কিন্তু আন্দোলন সফল হওয়ার পরে আমরা দেখি তাদের মধ্যে ঐক্য ছিল না। বিশেষ করে অনৈক্য সৃষ্টি হয়, এমনকি যারা 15টি বছর বেশি অত্যাচারিত হয়েছে, গুম খুম যাদের পার্টিতে বেশি হয়েছে, তাদের সাথেই আমরা দেখব গণ্ডগোলটা লেগেছে ছাত্রদের সাথে, বিশেষ করে বর্তমানে যারা এনসিপি করতেছে তাদের সাথে। আরেকটি বিষয় যেখানে দেখব জামাতের সাথে বিএনপির যে সখ্যতাটা ছিল, সেই সখ্যতা সেটাও ফাটল ধরেছে এবং ইসলামিক পার্টিগুলো ভিন্ন পথে চলেছে। এরই ফলশ্রুতিতে আমরা দেখব বিএনপিও কিন্তু তার যেই আমার দৃষ্টিকোণ থেকে যেই পজিটিভ দিকটা নিয়ে অগ্রসর হওয়া উচিত ছিল একটি বড় পার্টি হিসাবে, সবচেয়ে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বর্তমান মুহূর্তে বাংলাদেশে হচ্ছে বিএনপি এবং সবচেয়ে জনপ্রিয় পলিটিক্যাল পার্টি বর্তমান মুহূর্তে। কিন্তু ওই সময় থেকে আমরা দেখি ছাত্রদের যে বক্তব্য যে আমরা একটা জাতীয় সরকার করার জন্য বিএনপিকে আহ্বান জানিয়েছিলাম। আপনার এই প্রশ্ন সূত্র ধরে আমি বলতে চাই, সেদিন যদি বিএনপি বিজ্ঞতার পরিচয় দিত, তাহলে আমার মনে হয় এই বর্তমান যে পর্যায়ে একটা পলিটিক্যাল ডেডলক সৃষ্টি হয়েছে ওটা হতো না। কারণ এখন এই বৈঠকের মধ্যে দিয়ে কি আপনি স্যার মনে করছেন যে এই পরিপক্কতা দেখানোর যে সুযোগ এসেছে বিএনপির সামনে? এখানে আমি আসতেছি। ফলশ্রুতি হচ্ছে কি, বিএনপি তখন মেজর রোল প্লে করত এবং তারই বিশেষ করে সিদ্ধান্তগুলি বেশি বাস্তবায়িত হতো। এখন যে প্রশ্নটি আপনি করলেন
আমি কিন্তু খুব আশাবাদী। আমি আশাবাদী এই জন্য যে রাজনৈতিক সমস্যাগুলি কিন্তু ডায়লগের মাধ্যমে সমস্যা সমাধান করতে হয়, আলাপ আলোচনার মাধ্যমে। আর কনস্টিটিউশনাল পলিটিক্স হচ্ছে আর্ট অফ কম্প্রোমাইজ। যে যত কম্প্রোমাইজ করতে পারবে তার সফলতা তার জন্য বয়ে নিয়ে আসবে, অ্যাট দ্য সেম টাইম দেশের জন্য ভালো হয়। নিশ্চয়ই। আর যেই রাজনীতি নিয়ে আমরা আলোচনা করতেছি, এটা মাহবুবুল্লাহ ভাই পরে আরও ভালো বলবেন, এটা একটা বুর্জোয়া পলিটিক্স। যেটা গণতন্ত্র হচ্ছে প্রকৃতপক্ষে একটা বুর্জোয়া পলিটিক্স, পুঁজির উপর ভিত্তি করে পুঁজিবাদীদের রাজনীতি। এই গণতন্ত্রের প্রকৃতপক্ষে পুঁজির স্বার্থ রক্ষা করা হয়। তা আমার এখানে তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বুর্জোয়া প্রতিষ্ঠিত হয় নাই, যার ফলে এটা হয়েছে আপনার যে ধরনের পুঁজিপতি সৃষ্টি হয়েছে, এরা অর্থ পাচারকারী পুঁজিপতি বলেন, আমরা যেটা বলবো, এরা কিন্তু দেশকে বেশি ভালোবাসে না। যেমন মার্কসও কিন্তু বলছে, হিস্টোরিক্যালি দি বুর্জোয়াজি হ্যাজ প্লেড এ রেভলিউশনারি রোল। কারণ বুর্জোয়ারা, পুঁজিপতিরা দেশপ্রেমিক। সেই ক্ষেত্রে এই রাজনীতিতে উচিত ছিল দেশপ্রেমিক দুপক্ষকেই আসলে ছাড়ের জায়গাটিতে এগিয়ে আসতে হবে। একটু তত্ত্ব নিয়ে আসছে, এই জন্য মাহবুবুল্লাহ ভাই যেহেতু আছেন, সোহরাব ভাই আছেন, আমার মনে হয় আজকের জন্য আমি জাস্ট একটু এদিকে আলোচনা করি। কেন এদিকে আমি এই জায়গাটিতে সোহরাব হাসান আপনার কাছে একটু আসতে চাই। বিশেষ করে আসলে এই বৈঠক নিয়ে অনেক রকমের আলোচনা আছে, সমালোচনা আছে। সবচাইতে বেশি হেভিওয়েট বৈঠক বলা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতির পর এই বৈঠকটিকে। সংস্কার, বিচার, জুলাই সনদ এবং নির্বাচন, এই চারটি ইস্যুকে সবচাইতে বেশি গুরুত্বও দেওয়া হচ্ছে। সেই জায়গাটিতে আমি যদি আপনার সাথে একটু সংস্কারের জায়গাটিতে আসি, বিশ্লেষকরা অনেকেই মনে করছেন রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি কিংবা আসলে আনুপাতিক উচ্চকক্ষ, এটি এখন সংস্কারের প্রধান চাওয়া। তো এটি আসলে কেন প্রধান চাওয়া, কিংবা এই ঘোড়দৌড় প্রতিযোগিতার নির্বাচন হবে নাকি আনুপাতিক ব্যবস্থারই নির্বাচন হবে, এই সমস্যাগুলোর সমাধান কি এই বৈঠকে হতে যাচ্ছে? ধন্যবাদ। প্রথমত হচ্ছে, আপনি বলছেন এই বৈঠকে একটা টার্নিং পয়েন্ট হবে। বিএনপির মহাসচিব বলছেন এই বৈঠকের অনেকেই সম্ভাবনার কথা বলছেন, অনেকে সমস্যার সমাধানের সূত্র হিসাবে নিচ্ছেন। প্রথমত সমস্যাটা তৈরি হলো কেন, সেটি কিন্তু আমাদের আগে বুঝতে হবে। বিএনপি দীর্ঘ 15 বছর রাজনৈতিক দমন পীড়নের শিকার, আন্দোলন, জেল জুলুমের শিকার। তারা আন্দোলন করেছে, ছাত্ররাও 24-এর যে গণ অভ্যুত্থান তাতে অগ্রণী ভূমিকা পালন করেছে, অন্যান্য দল যার যার অবস্থান থেকে বামসহ ভূমিকা পালন করেছে। তাহলে এই আন্দোলনের বিজয়ের পর সমস্যাটা তৈরি হলো কেন? এবং এখানে অন্তর্বর্তী সরকার কিন্তু পক্ষ হওয়ার কথা ছিল না, কিন্তু গত 10 মাসে অন্তর্বর্তী সরকার পক্ষ হয়ে গেছে এবং রাজনৈতিক দলগুলোকে তারা প্রতিপক্ষ মনে করছে। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে, অন্তত বিএনপির এবং সমমনা দলগুলো অন্তর্বর্তী সরকারকেও প্রতিপক্ষ ভাবছে। এই যে পক্ষ বিপক্ষ হওয়ার কথা ছিল না, তার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল সালিসের, মধ্যস্থতাকারীর। মধ্যস্থতা কি, রাষ্ট্রের যে প্রয়োজন সেটি কিভাবে পূরণ করা যায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে মতৈক্যের ভিত্তিতে একটা সমাধান সূত্র বের করা। কিন্তু তারা এই কাজটি করতে ব্যর্থ হয়েছে এবং সেই দূরত্বটাও খুব সুস্পষ্ট হচ্ছে। দূরত্ব এ কারণেই তারা কখনো কখনো তাদের কোনো বক্তব্যে মনে হয় যে তারা কোনো পক্ষের আছে। এমনকি এটা তো ঠিক, অন্তর্বর্তী সরকার যেটি নুরুল ভাই বললেন, আমি একটু দ্বিমত করব যে তখন বিএনপি যদি এই রাজনৈতিক জাতীয় সরকারে অংশ নিত, তাহলে হয়তো এখন না, 10 মাস পর তো সংকট তৈরি হলো, হয়তো সংকট দ্বিতীয় মাসেই তৈরি হতো বা তৃতীয় মাসে তৈরি হতো। কারণ লক্ষ্য কি, 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, একটি ভালো সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের প্রস্তুতির জন্য, নির্বাচনের ক্ষেত্র তৈরির জন্য যা যা প্রয়োজন সেটি হলো অন্তর্বর্তী সরকারের কাজ। অন্তর্বর্তী সরকার আগামী 100 বছরে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে এটি নির্ধারণের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়, এটি রাজনৈতিক সরকার করবে। রাজনৈতিক সরকার ভুল করলে জনগণ তাদের শাস্তি দেবে, জনগণ সরকার বদল করবে। রাজনৈতিক সরকারের কাজ অন্তর্বর্তী সরকার করতে পারে না, করা উচিত নয়। এখন এখানে হয়েছে কি, বিএনপির নেতৃত্বের মধ্যে সন্দেহ সংশয় দেখা দিয়েছে এই সরকার আদৌ নির্বাচন দেবে কিনা, এই সরকার জনগণের পছন্দ মতো যে
তার সরকার গঠনের সুযোগটা দেবে কিনা, এরকম। এই সরকার তো নির্দলীয় সরকার, জি, অন্তর্বর্তী সরকার বা নির্দলীয় সেটাই হওয়ার সরকার, কথা ছিল, জি। অরাজনৈতিক সরকার নিশ্চয়ই। হওয়ার কথা। কিন্তু ছাত্র নেতৃত্বের একটি অংশ, অন্তত দুজন নেতা সরকারে এখন আছেন। 3 জন ছিলেন, একজন সরকার থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দল করেছেন। ওই দলের সঙ্গে এই বাকি 2 জন প্রতিনিধির কি সম্পর্ক, এটি এখনো স্পষ্ট করে। কিন্তু তারা তো বলেছেন তাদের সাথে কোনো হ্যাঁ, সম্পর্ক যদি হয়ে নেই থাকে খুব NCP-র। ভালো, খুব ভালো। কিন্তু বিএনপির পক্ষ থেকে এবং অনেকেই অনেক ঘটনা প্রবাহ কিন্তু প্রমাণ করে যে তাদের মধ্যে কোনো না কোনো আছে। না হলে ধরুন, দেখুন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করার পর সরকারের কোনো এখতিয়ার নাই সেখানে তাদের তাকে আবার উপদেষ্টারা দায়িত্ব বিএনপির পালনে হয়ে কাজ করছেন সেই অভিযোগও আছে। হ্যাঁ, সেখানে হচ্ছে এই সরকারের অনেক কিছুর উপর নির্ভর করে। সরকারের তো জনপ্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় সরকার সংস্থাগুলোর উপরই সরকার নির্ভর করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। স্থানীয় সরকার নেই, সুতরাং সেখানে আমলাদের বসানো হয়েছে। আমলারা তাদের মতোই কাজ করে। তারা কোনো দলের পক্ষে বা সরকারের পক্ষে করে না, তারা তাদের স্বার্থটাই দেখে। আপনি জনপ্রশাসন সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে, যে সুপারিশ করেছে, তার প্রথম বাধা দিয়েছে তারা, আরও অনেক ক্ষেত্রে। এখন যে বিষয়ে যে সরকার কি চায়, এটি বিএনপির কাছে খুবই ধোঁয়াশা। তারা মনে করে সেটা কি আগামীকালের এবং বৈঠকে খানিকটা এখন সুস্পষ্ট আগামীকালের হবে? বৈঠকটা, প্রথম হচ্ছে আগামীকালের বৈঠকটা যদি না হওয়ার প্রয়োজন হতো, সেটা হচ্ছে সবচেয়ে ভালো। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় প্রতিদিনই বিএনপির নেতাদের সাথে কথা বলেন, দিক নির্দেশনা দেন। তো তিনি ওখান থেকে তো বিএনপির মহাসচিবকে বলতে পারেন যে এই নীতি, এটা হচ্ছে আমাদের দলের নীতি। সরকারের সাথে আলোচনা করে সমাধান হতে পারত। দফায় দফায় আলোচনা হয়েছে, সমাধান হয়নি। অর্থাৎ সরকার তার অবস্থানটা ব্যাখ্যা করতে পারেনি, স্পষ্ট করতে পারেনি। তারপরও ওই অর্থে বলুন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু চেয়ারপারসন সক্রিয় নন রাজনীতিতে এই মুহূর্তে, অসুস্থ, সুতরাং নীতি নির্ধারণের বিষয়টি তার উপরে নির্ভর করে এবং একটি ফল আসবে, সুফল আসবে আশা করি। কিন্তু যেই সংস্কার নিয়ে আমরা আলোচনা করছি, অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, সংস্কার প্রক্রিয়া নিয়ে যে দ্বিমত আছে সেটি তো এখন অনেকটাই সুস্পষ্ট এবং সেখানে বিএনপি আরও বেশি দায়বদ্ধ হবে কিনা, কিংবা যে বৈঠক নিয়ে আমরা আলোচনা করছি, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আগামীকালকের এই বৈঠকে ছাড় দিতে কতখানি প্রস্তুত আছেন বলে মনে করেন? এখানে আপনার 2টা প্রশ্ন, একটা হচ্ছে সংস্কার নিয়ে, আর একটা হচ্ছে আগামীকালের বৈঠক নিয়ে। তো সংস্কার নিয়ে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, তারা একেবারে স্ট্যাটিস্টিক্স দিয়ে, শতকরা হার দিয়ে দেখিয়ে দিয়েছেন কতগুলো ক্ষেত্রে তারা একমত, এবং সেখানে দেখা যায় যে সিংহভাগ ক্ষেত্রে তারা সংস্কারে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে সেই সব প্রস্তাবের সঙ্গে একমত। কিছু কিছু ক্ষেত্রে তাদের দ্বিমত রয়েছে, তার মধ্যে যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ কটা মেয়াদ হবে। প্রস্তাব হলো প্রধানমন্ত্রী পরপর 2বারের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আর বিএনপির দিক থেকে বলা হচ্ছে যে 2বারের পর আবার বিরতি দিয়ে, 1 টার্ম বা 2 টার্ম বিরতি দিয়ে একই ব্যক্তি আবার প্রধানমন্ত্রী হতে পারবেন, এই ব্যবস্থা। তো মত পার্থক্যগুলো আমার মনে হয় খুব কম, নাই বললেই চলে। এবং এইখানে হচ্ছে স্টেটসম্যানশিপের ব্যাপার। আপনি যদি রাষ্ট্রনায়কোচিতভাবে জিনিসগুলোকে দেখেন, আমি দুপক্ষের কথাই বলছি, তাহলে কিন্তু সমাধান এটা কোনো অসাধ্য কিছু নয়, এটা সুসাধ্য, সেটা সাধ্যের মধ্যেই আছে। তারপরে সেটা হচ্ছে সংস্কার তো দরকার। আমাদের বিগত দিনের রাজনীতির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সবচেয়ে মারাত্মক দিকটি হচ্ছে, আমি গুম, খুন, দুর্নীতি, অত্যাচার এগুলো কথা বাদই দিলাম, সবচেয়ে বড় ক্ষতি রাষ্ট্র যেখানে হয়েছে রাষ্ট্রের, সেটা হচ্ছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। এবং এই ধ্বংস করার জন্য আওয়ামী লীগের দায়িত্ব অনেক বেশি, তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল একসঙ্গে, অন্যান্যদেরও দায়িত্ব আছে। এখন একটা বাংলাদেশকে যদি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র, একটা সুঠাম রাষ্ট্র হিসেবে পরিণত করতে হয়, তাহলে
আমাদের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে, এবং প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে গেলে সংস্কারের প্রয়োজন হবে, এবং এই সংস্কার আমাদের জুডিশিয়ারিতে প্রয়োজন, আমাদের পুলিশ বাহিনীতে প্রয়োজন, আমাদের আমলাতন্ত্রে প্রয়োজন, আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রয়োজন, আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে প্রয়োজন, সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রের যতগুলো অঙ্গ আছে সব ক্ষেত্রেই এই সংস্কারটা খুব দরকার। তো এটা যদি করা যায় তাহলে মনে করা হচ্ছে, ভাবা হচ্ছে যে হয়তো ভবিষ্যতে আর সেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হবে না। তো এর মধ্যে সত্যতা আংশিক, আমি পুরো সত্য এটাকে বলবো না, কারণ আমাদের রাষ্ট্র কাঠামো যা, এই সব কিছুর পরেও যেহেতু এটার শ্রেণীভিত্তি, এটার আরও বিভিন্ন যে চরিত্র, সেই চরিত্রের কারণেই এটা অন্তর্নিহিতভাবে দুর্বল, এবং আমাদের সমাজ ব্যবস্থার সত্যিকারের রূপান্তর যদি না হয়, আমরা যদি এই যেটাকে বলে আধা উপনিবেশিক ব্যবস্থা, আধা সামন্ততান্ত্রিক ব্যবস্থা, আধা পুঁজিবাদী ব্যবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সত্যিকারের একটা গণতন্ত্রের জন্য একটা বুর্জোয়া ব্যবস্থা করতে না পারি, তাহলে কিন্তু ঠিক এইসব বহিরাবরণের যে সংস্কার সেগুলো দিয়ে খুব বেশি অগ্রগতি হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ছাড় দেওয়ার প্রশ্ন, অন্তর্বর্তী সরকার আগামীকালের ছাড় দিবেন কিনা এই ইস্যুতে? আমি এটা বিভিন্ন সংবাদ মাধ্যম আমার সাক্ষাৎকার নিয়েছে, আপনারাও নিয়েছেন, আমি এটা পরিষ্কারভাবে বলেছি যে এই ধরনের আলোচনায় উভয় পক্ষ একটা দূরত্বে অবস্থান করছে। এখন তাদের মধ্যে একটা মিটিং পয়েন্ট দরকার। এই মিটিং পয়েন্টটা হওয়া সম্ভব হবে যখন উভয় পক্ষই অপর পক্ষের দিকে এক পা দু পা করে এগিয়ে আসে, অর্থাৎ তারপরে এসে মিলিত হয়, মিলিত হয়ে হ্যান্ডশেক করে। তো এই কাজটা আগামীকালের বৈঠকের মূল দায়িত্ব বা মূল এজেন্ডা। তো আমি আশা করব যে আমাদের রাজনীতিবিদরা বা প্রফেসর ইউনুস এরা সবাই দেশপ্রেমিক এবং এরা দেশের প্রয়োজনটা বুঝতে পারেন, সেই জন্য তাদের মধ্যে একটা সমঝোতা হবে। মূলত বিরোধটা হচ্ছে নির্বাচনের সময়টা নিয়ে। তো প্রফেসর ইউনুস ঘোষণা করেছেন যে নির্বাচনটা হবে এপ্রিলের প্রথম 2 সপ্তাহের কোনো একটা দিনে। আপনার এ নিয়ে হয়তো আপত্তি উঠতো না, কিন্তু আপত্তিটা উঠেছে এই কারণে যে সময়টা নির্বাচনের জন্য খুব ভালো সময় নয়, কারণ এই সময়ে রোজার পরপরই এই নির্বাচন, কাজেই ক্যাম্পেইন করতে হবে রোজার মধ্য দিয়ে, সেটা রাজনৈতিক দলগুলোর জন্য একটা কঠিন কাজ, ব্যয়বহ বটে। দ্বিতীয়ত হচ্ছে ছেলেপেলেদের মানে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা এগুলো থাকবে, সেই সময়টা এগিয়ে আসবে কিনা সেই আলোচনা হতে যাচ্ছে, আমরা আশা করতে পারি আলোচনা হবে। তো কথাটা হচ্ছে এইখানে এসে আমার নিজের সাজেশন হচ্ছে, আমি সাজেশনই বলছি, অনেকে বলে যে একটা দুইজনের পক্ষে একটা সমাধান হবে, আমি সমাধানটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে যদি ইলেকশনটা হয় তাহলে কিন্তু একটা মোটামুটি এই জায়গাটিতে আমরা আবার আসবো, নির্বাচনের ইস্যুতেই আমরা আসবো, দুই পক্ষেরই মান রক্ষা হয় এবং একটা সমঝোতা, এবং এটাই দেশবাসী এই যে এগিয়ে আসার বা ছাড় দেওয়ার যে প্রসঙ্গ, সেই জায়গাগুলোতে আমরা আসবো, নির্বাচনের প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন, অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী। নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম আমরা, যে কথা বলছিলেন ডক্টর মাহবুবুল্লাহ, নির্বাচনটা তো আসলে এই মুহূর্তে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের মধ্যে সবার উপরে আসলে যে জিনিসটিকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেটি নির্বাচন, এবং এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গাটি থেকে ইসলামী দলগুলো শঙ্কা প্রকাশ করছে আগামীকালকে যে বৈঠক হতে যাচ্ছে সেই বৈঠকে কারণে মনস্তাত্ত্বিকভাবে দেশের পরিস্থিতি, সেই বড় একটি দল অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারের সাথে যাদের বৈঠক হতে যাচ্ছে তাদের দিকে ঝুঁকে পড়তে পারে কিনা, আপনিও কি মনে করেন সেরকম সম্ভাবনা আছে কি? আসলে তো এই সরকারটি গঠিত হওয়ার পরে মনস্তাত্ত্বিকভাবে কিন্তু অনেকে মনে করেছিল যে ইসলামিক দলগুলো স্বার্থ রক্ষা করতেছে, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখি বিশ্ববিদ্যালয়গুলো, তারপর আপনার প্রশাসনিক ব্যাপারে যেখানে ডিসিএসপি নিয়োগ হয়েছে সেখানে বিএনপির যতটা বেশি আধিপত্য ছিল তার ইসলামিক দলগুলোর আধিপত্য বেশি ছিল, সাধারণত অনেকের দৃষ্টিতে এটা দেখা গিয়েছে। তবে আজকে থেকে আমি বিভিন্ন জায়গা থেকে যেটা শুনতেছি যেন হয়তোবা 13 তারিখে যদি ইউনূস সাহেবের সাথে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের সাথে যে আলাপ আলোচনাটা হচ্ছে এটা ফলপ্রসূ হলে হয়তোবা বিএনপির দিকে প্রশাসনও ঝুঁকে যেতে পারে, এবং অন্যদিকে সমস্ত বিষয়গুলো বিএনপির দিকে একটু ভারী হয়ে যেতে পারে। ইসলামিক দলগুলো চিন্তাভাবনা
করতেছে। জি, তা তার মানে আমার লেভেল যেটা- প্লেইং ফিল্ড কি আবারও পরিবর্তিত হতে যাচ্ছে? আমার মনে হয় তখন হয়তো আবার অন্য কোনো ইস্যু তৈরি হয় কিনা, কারণ আমাদের দেশ তো একদিকে একটু বেশি ঝুঁকে গেলে অন্য দিক থেকে আবার প্রেশার সৃষ্টি করে। তো সেখানে একটা প্রশ্ন আছে। তবে আমার মনে হয় বিএনপি তো সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল এবং তাদের সাংগঠনিকভাবে এত শক্তি অন্য কোনো রাজনৈতিক দল, যেমন আমি এনসিপিকে বলবো, তারা অত শক্তিশালী না। যত দিন যাচ্ছে তাদের শক্তিটা একটু কমে যাচ্ছে। ওখানে একটা মাত্র রাজনৈতিক দল আছে খুব আমি বলবো শক্তিশালী, সেটা হচ্ছে জামাত ইসলাম। তারা সাংগঠনিকভাবে শক্তিশালী এবং আদর্শগতভাবে কিন্তু তারা যেটাই হোক, ইসলামিক আদর্শ বলি যে আদর্শই বলি, এটা কিন্তু বড় ভূমিকা পালন করে আদর্শ। যেমন আমি এই প্রসঙ্গে মাহবুবুল্লাহ ভাই নেতার একটা উক্তি নিয়ে আসছি। চীন বিপ্লবের যিনি নায়ক মাও সেতুং বলছিলেন, আর্মস ক্যান নট ফাইট বাট দি ম্যান বিহাইন্ড দ্য আর্মস অ্যান্ড দ্য ইডিওলজি বিহাইন্ড দ্য ম্যান দ্যাট ক্যান অনলি ফাইট। অস্ত্র কখনো যুদ্ধ করতে পারে না। অস্ত্রের পিছনে মানুষের পিছনে আদর্শ যদি থাকে, ওইটাই যুদ্ধ করতে পারে। সেটা আপনি দেখেন কমিউনিস্ট আদর্শ ধরেন, ইভেন আপনি আফগানিস্তানে দেখেন তালেবান আদর্শ, ইরানের দিকে যান, আদর্শ একটা বড় শক্তি। সেইখানে কিন্তু জামাত ইসলাম এই অভ্যুত্থানের মাধ্যমে বিশাল একটা গেইন করেছে, এটা অস্বীকার করা যায় না। তারই সাথে সাথে যদি চরমনায়ের পীর সাহেবরা, হেফাজত ইসলাম সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আবার একটা সমস্যা সৃষ্টি করতে চান, তাহলে সেক্ষেত্রে আবার আমার মনে হয় নতুন কোনো সমীকরণ আমরা অন্যরকম হয়তো দেখা দেখতে দেবে। পারি। তবে আমি একটু ডক্টর মাহবুবুল্লাহ, আশাবাদী এই জন্য, আমি একটু সময় দেন, আশাবাদী এই জন্য যে আগামীকালে যে আলোচনাটি হবে তার পিছনে বড় একটা শক্তি হচ্ছে বেগম খালেদা জিয়া। জি। অর্থাৎ বেগম খালেদা জিয়া ঈদের পরে যে স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের না ডেকে আসল কথাগুলো বলে দিয়েছেন। এবং এই অর্থাৎ বৈঠক নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শও দিয়েছেন আমার বেগম মনে হয় খালেদা সেটা, এবং বলছেন ইউনূসকে সহযোগিতা করার জি। জন্য। কারণ পলিটিক্যালি ম্যাচুরিটি আমি এখনও বলবো, তার যে অভিজ্ঞতা ঝুড়ি বেগম খালেদা অনেক বেশি, আর এই দেশের জনগণ তার প্রতি বিশাল একটা আস্থা। এবং এই বৈঠকের ক্ষেত্রে আসলে ঐক্যমতের জায়গাটি নিয়ে তো সবচাইতে বেশি আগ্রহ প্রকাশ করছে, বিশেষ করে সবাই মনে করছেন বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপির সাথে যদি অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব ঘুচে যায় এই বৈঠকের মধ্যে দিয়ে, সেক্ষেত্রে আসলে জাতীয় ঐক্য থেকে আমরা খুব বেশি আর দূরে থাকতে পারবো না। ডক্টর মাহবুবুল্লাহ, সেই জায়গাটিতে জুলাই সনদ আসলে একটি বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। জুলাই সনদ ঘোষণা করার পরে নির্বাচনের তারিখ ঘোষণা কিংবা জুলাই সনদ নিয়ে মত সেটিও আছে। জুলাই সনদ কতটা ঐক্যমত্য নিয়ে হচ্ছে সেটি নিয়েও আছে এক ধরনের আলোচনা। মুক্তিযুদ্ধের সাথে 24-এর অভ্যুত্থানকে তুলনীয় দেখছে না বিএনপি, আবার এক্ষেত্রে এনসিপি বা ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে তাদের আগ্রহের শীর্ষে আছে এই জুলাই সনদ। সেটি নিয়ে কোনো সমস্যার সমাধানে কালকে আমরা পৌঁছাতে পারবো বলে কি মনে করেন? আমরা নতুন করে সব সমস্যা আবিষ্কার করার চেষ্টা করি, এটাই বোধহয় আমাদের সবচেয়ে বড় বিপদ জাতীয় জীবনে। তো জুলাই সনদ এটা এমন মারাত্মক বা ভয়াবহ কিছু নয়, এবং এই ধরনের একটা সনদের কথা, চার্টারের কথা বদিউল আলম মজুমদার থেকে অনেক সিভিল সোসাইটির লোকজন দীর্ঘদিন ধরে বলে আসছে। তো জুলাই সনদটা একটা হিস্টোরিক্যাল কনটেক্সটে আসছে, এবং এই রকম একটা মৌলিক বিষয়ে যদি একটা ঐক্যমত্যের ঘোষণা আসে এই সনদের মধ্য দিয়ে, আমি তো ওর মধ্যে কোনো খারাপ কিছু দেখছি না। এবং জুলাই সনদের অনেক বিষয়ে কিন্তু বিএনপিও একমত পোষণ করেছে যে হ্যাঁ এগুলো আমরা গ্রহণ করা যায়, এগুলো গ্রহণযোগ্য। সুতরাং সেটা কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে যেমন এইখানে যে কথাটা এসছে যে বেগম খালেদা জিয়াকে শেষ পর্যন্ত ইন্টারভেন করতে হলো। আমি ইন্টারভেন শব্দটা এখানে ব্যবহার করা সঠিক হচ্ছে কিনা আমি ঠিক জানি না, তবে একথা সত্য যে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্যরা যখন তার সঙ্গে ঈদ পরবর্তী সাক্ষাৎকার করার জন্য যান, সেখানে নিঃসন্দেহে ঈদের যে সৌজন্য সেগুলো তো হয়েছেই, কিন্তু তার পাশাপাশি দেশের রাজনীতির সম্পর্কেও আলোচনা হয়েছে। এবং এই আলোচনা করতে গিয়ে বেগম খালেদা জিয়া যেটা বলেছেন যে সরকারের সঙ্গে বা প্রফেসর ইউনূসের সঙ্গে বিরোধ করে বিএনপির লাভটা কি, এই প্রশ্নটা তিনি উত্থাপন করেছেন। এবং এই প্রশ্ন উত্থাপন করার সঙ্গে সঙ্গেই কিন্তু চালচিত্র অনেকটাই পাল্টে যায়, এবং বিএনপির যেই নেতারা প্রচণ্ডভাবে সরব হয়ে উঠেছিলেন তারা কিন্তু চুপ করে যান। একজন তো বলেই ফেললেন যে আপাতত আমরা কিছু বলছি না, তিনি খুব ভালোভাবে হয়তো
জিনিসটা নেন নাই। তবে এখানে একটা বক্তব্য এসছে যে বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমছে, এরকম একটা বক্তব্য কিন্তু আলোচকরা আমাদের সঙ্গে একই টেবিলে করেছেন। তার সঙ্গে খুব দ্বিমত পোষণ করার সুযোগ নেই, কারণ নানা প্রশ্নে কিন্তু বিএনপি বিদ্ধ হচ্ছে, সবচেয়ে বড় দল হওয়া সত্ত্বেও বিদ্ধ হচ্ছে। বড় দলের কিন্তু বড় দায়িত্ব থাকে, এক। দ্বিতীয়ত হচ্ছে ম্যাচিউরিটি দেখানো, স্টেটসম্যানশিপ দেখানো দায়িত্ব বড় দলেরই থাকে। ছোট দলগুলো যা ইচ্ছা তা উচ্চারণ করতে পারে, দায়িত্বহীন উচ্চারণ করতে পারে, কারণ তারা শেষ বিচারে রাষ্ট্রের যে ক্ষমতা সেইটাতে তারা খুব বড় ধরনের ভূমিকা পালন করতে পারবে না বা করার সম্ভাবনা নাই। সেই জন্য তারা যদি কিছু আপত্তিকর কথা বলে সেটা যত না ক্ষতিকর, কিন্তু বড় দলের পক্ষ থেকে যদি কোনো ধরনের যেটাকে আমরা বলি যে ঠিক কাম্য নয় এমন কোনো বক্তব্য আসে, সেটা নিঃসন্দেহে বিএনপির দায়বদ্ধতার জায়গাটা অনেক বেশি। এই জায়গাটিতে আমি আসব আপনার কাছে। সব জায়গাতে বড় দল যেখানেই থাকে সেখানে সব দেশেই সব ক্ষেত্রেই কিন্তু বড় দলের দায়িত্ব নিশ্চয়ই। কারণ হলো একটা লাইন বলে শেষ করি, সেটা হচ্ছে বড় দলের রাষ্ট্র ক্ষমতা যাওয়ার সম্ভাবনা 99%। কাজেই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে সে কি আচরণ করবে, দেশ কিভাবে চালাবে, তার পলিসি কিভাবে নেবে, নীতি নির্ধারণ কিভাবে করবে, এই জিনিসগুলো জনজীবনকে প্রভাবিত করবে। সেই দিক থেকে আপনি বিএনপি নেতাদের কথা বলছেন, এই জায়গাটিতে আমি একটু আপনার কাছে আসতে চাই সোহরাব হাসান। আগামীকালের এই বৈঠককে ঘিরে বিএনপি নেতা ফজলুর বলেছেন ইউনূস সাহেব পথ হারিয়ে কথা বলতে তারেকের কাছে গেছেন। আবার একই সময়ে সিপিবি সহ অন্যান্য বাম দলগুলো বলছে বল এখনো ডক্টর ইউনূসের কোর্টে, বল কোর্ট পরিবর্তন করবে এই বৈঠকের পর। নির্বাচনের তারিখ এগিয়ে আসার যে দ্বন্দ্ব তাও নিরসন হতে পারে হয়তো এই বৈঠকের পর। বল কোর্ট আদৌ পরিবর্তন করবে কি? ধন্যবাদ। মাহবুব ভাই বললেন, তার সাথে এটাই যোগ করার যে বড় রাজনৈতিক দলের বড় দায়িত্ব থাকে, আবার যারা ছোট তাদের কোনো দায়িত্ব থাকে না, এটাও নয়। কিন্তু আমরা সাম্প্রতিককালে রাজনীতিতে আমাদের রাজনৈতিক ঘটনা প্রবাহে দেখেছি যে ছোট দল মানে ওই অর্থে কোনোটাই ছোট না, জনগণ যাকে গ্রহণ করে সেটি। কোনো দল মনেই করে নেন, আগেই ধরে নিয়েছেন যে বিএনপি নির্বাচনের সময় জবরদস্তি করবে, আগের মতো নির্বাচনে হবে, ভোট জালিয়াতি হবে বা ভোট প্রভাব প্রতিপত্তি হবে। এটি ধরে নেওয়ার কিন্তু বিষয়টা মূল হচ্ছে যে একটা মনস্তাত্ত্বিক লড়াই। মাহবুব ভাই বিএনপির চেয়ারপারসনের কথা বললেন, কিন্তু বিএনপির আরেকটি সূত্র থেকে যেটা জানা গেছে সেটা কিন্তু আরেকটু গভীরে। সেটা হলো যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ দেখানো হয়েছিল, এবং তিনি বলেছিলেন যে এমনি কুশল বিনিময় হলে তো শুভেচ্ছা বিনিময় হলে তার সাথে দেখা করতে পারে, কিন্তু রাজনৈতিক বিষয়ে তিনি এখন যেহেতু সক্রিয় নন, এই রাজনৈতিক বিষয়ে আলোচনা হলে এটি এখন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সাথেই করা শ্রেয়। এবং এখানে যেটা হচ্ছে, এই যে দুইটা পক্ষ এসেছে, একটা হচ্ছে ডিসেম্বরে যারা নির্বাচন চান তারা তার জায়গায় অনড়, আর প্রধান উপদেষ্টা তো ঘোষণা করে দিয়েছেন। এক্ষেত্রে যদি একটা আপোষ সভার ক্ষেত্রে ওই বৈঠকটা কার্যকর হতে পারে। আর এই যে পাল্টা অভিযোগ বা মাঠে কে কী বক্তৃতা দিল, এটা সবটাই ধরে কিন্তু করা যায় না। এখন বিএনপির একজন নেতা বলেছেন এটি কি 12 ঘন্টা বিমান চালিয়ে তিনি তারেক রহমানের সাথে দেখা করতে গেছেন বিপদে পড়ে। আর একজন হয়তো আর এক রকম কথা বলবেন। আমার মনে হয় যে সবটা নিয়ে বিতর্ক বা সবটা নিয়ে আলোচনা করার প্রয়োজনও নেই। হ্যাঁ, বাম নেতারা যেটা বলছেন সেটা কিন্তু ইতিবাচকভাবেই এই বৈঠকটা দেখছেন তারা। এবং যেমন ধরুন, যারা এপ্রিলে বা আগামী বছর জুনে নির্বাচন চান, তারা কি নিশ্চিত যে জুনে নির্বাচন হলে সেই নির্বাচন ডিসেম্বরের চেয়ে অনেক বেশি সুন্দর সুষ্ঠু হবে? আসলে যে বল কোড পরিবর্তন করার কথা আমরা ভাবছি, সেটিরও একটা সম্ভাবনা হয়তো আছে। আসলে ব্যাপারটা হচ্ছে পক্ষ কোনটা। বিএনপি এবং বামরা তো আলাদা পক্ষ না, এমনকি এনসিপিও আলাদা পক্ষ না, জামাতও আলাদা পক্ষ না। তারা একটা রাজনৈতিক, তারা নিজেরাই একটা রাজনৈতিক সনদ তৈরি করবে, যাতে আমরা সংস্কারের জন্য এত কিছু বলি। একটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করবে না। এখনো বলছে এই বৈঠকে বিএনপির মতো তারা টার্নিং পয়েন্ট বা ইম্পর্টেন্ট ইভেন্ট তারা মনে করছেন না।
সেই সম্ভাবনা আসলে কতখানি এটিকে এইভাবে গুরুত্ব দিয়ে না দেখার, সেই জায়গাগুলোতে আমরা আসবো। জি25 প্রাথমিক রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজখান দেখছেন, অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী। এনসিপি নেতারা বলছেন বিএনপি যদি সংস্কার ও বিচারের প্রশ্নে ইতিবাচক অবস্থান না নেয় তাহলে বিভিন্ন রাজনৈতিক দল ও জনতা আবারও রাজপথে নামতে পারে, এবং এনসিপি এখনই এই বৈঠককে বিএনপির মতো টার্নিং পয়েন্ট বা ইম্পর্টেন্ট ইভেন্ট হিসেবে দেখার চেষ্টা করছে না। আসলে ঘটনাটা দিয়ে আমি একটু পিছনে টানতে চাচ্ছি। আমরা সবাই কিন্তু আশাবাদী, কারণ এই সমস্যাটা আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান হবে এবং খুব সম্ভবত কালকে আমরা যে নতুন একটা সূর্য দেখতে পাবো, রাজনৈতিক ক্ষেত্রে আমরা দেখতে পাবো। আর যদি না হয় আমি বলবো যে খুব খারাপ অবস্থা আছে। খারাপ অবস্থার জন্য হবে এমন একটা পলিটিক্যাল ডেডলক শুরু হবে, যে প্রস্তুতি আপনি করলেন এনসিপি থেকে এবং বিএনপি থেকে, যেটি হয়তোবা কনস্টিটিউশনাল ধারাটাকে ব্যাহত করতে পারে, হয়তোবা একটা কঠিন কিছু এসে যেতে পারে। কারণ একটা স্টেজে তো যাবে, হয় যেদিকে যেতে হয় ভালোর দিকে যাবে, নাহলে খারাপের দিকে গেলে চরম খারাপ হবে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি। 69 গণঅভ্যুত্থানের পরে আমরা দেখব ইয়াহিয়া খান সাহেব যখন আসেন তখন কিন্তু 70 নির্বাচন দেওয়ার পরে তাকে সকলেই প্রশংসা করেছিল, সুন্দর নির্বাচন। কিন্তু পরবর্তী পর্যায়ে যে পলিটিক্যাল ডেডলকটা শুরু হলো, সেইটার ফলে কিন্তু আমরা দেখি মীমাংসা না হওয়ার পরে একটা দেশ স্বাধীন হয়ে গেল, যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলো। আমার মনে হয় এই সমস্যাটা অত গভীরে আমি বলবো না। অর্থাৎ যদি সমস্যাটা সমাধান না হয় এবং এনসিপিও যদি সুন্দরভাবে কনস্টিটিউশনাল ওয়েতে সমস্যা সমাধান করতে না চান, তাহলে ভিন্ন একটা পথ আছে, যে পথটা খুব খারাপ, যেটা দিকে বারবার আমাদের সেনাবাহিনী প্রধান কিন্তু কয়েকবার ইঙ্গিতও দিয়েছিলেন যে আমি ওই পথে যাই নাই, আমি এই পথে এসেছি। এবং অনেকেই কিন্তু আমরা জানি এক্সটার্নাল যে অ্যাক্টর এবং ইন্টারনাল অ্যাক্টর, এদের যে ভূমিকাটা, এটা কিন্তু এখনও সজাগ আছে। এবং আমার মনে হয় তারাও তাদের স্বার্থ আদায়ের জন্য তারা চাবে যে যদি সমস্যাটা এইভাবে সমাধান না হয় তাহলে অন্য একটা সমস্যা আসবে, যেটা অত্যন্ত কঠিন সমস্যা, যেটা আমি একটু কনস্টিটিউশনাল রাজনীতি নিয়ে যেহেতু আমরা আলোচনা করতেছি, সেহেতু আমি ওদিকে আর দৃষ্টিপাত করতে চাচ্ছি না। যে এই শঙ্কার কথা বলছেন আমাদেরকে ডক্টর নুরুল আমিন ব্যাপারী এই বৈঠককে ঘিরে, সেই শঙ্কার আসলে যদি সফল না হয় সেক্ষেত্রে তো আমরা নিশ্চয়ই চাই সফল হোক, কিন্তু আমি এর সাথে আমাদের ফেসবুকে যারা কমেন্ট করছেন তাদের একটি কমেন্ট নিতে চাই। সাজিয়া আফরোজ বলেছেন দুই পক্ষই জিতবে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার এবং বিএনপি, শুধু জনগণ লুজার হবে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম তাতে জনগণের উপস্থিতি ছিল খুবই কম। আমরা জনগণের কথা বলে রাজনীতি করি, জনগণের কথা বলে ক্ষমতায় আসি বা বিরোধী দলে যাই, কিন্তু জনগণের স্বার্থ কোথায়, কল্যাণ কোথায়, জনগণের অধিকার কি, এটি কিন্তু আমরা ভাবি না, ভাবতে চাই না। এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় যে ব্যক্তি গোষ্ঠীর দলের অধিকার প্রতিষ্ঠায় বেশি মনোযোগ থাকে। এই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি জীবন দিয়েছে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, যারা কোনো দলের নয়, ছাত্র সংগঠনের নয়। তাদের কথা গত 10 মাসে তাদের জীবনযাত্রার কী মান উন্নয়ন হয়েছে, তাদের বেকারত্ব কমেছে, বরং 27 লাখ নতুন দরিদ্র সৃষ্টি হয়েছে। গত 10 মাসে যদি 20 লাখ লোক কর্মবাজারে ঢুকে থাকে, সেই 20 লাখের 1 লাখ লোকেরও চাকরি হয়নি দেশে, অন্তত বিদেশে হয়তো প্রবাসে অনেকে চাকরি পেয়েছেন, অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। সুতরাং আমরা রাজনৈতিক সংকটটা কোনটাকে দেখব? অর্থনীতির এর সাথে গভীরভাবে জড়িত। এখানে অর্থনীতির একজন বিশেষজ্ঞ আছেন মাহবুবুল্লাহ ভাই। অর্থনীতি ঠিক না হলে, অর্থনৈতিক ন্যায্যতা তৈরি না হলে কোনো রাজনৈতিক বন্দোবস্ত টিকবে না। সুতরাং এই বৈঠকে আশা করি যে অর্থনীতির বিষয়টিও গুরুত্ব পাবে এবং অবশ্যই জনগণের বিষয়টিও গুরুত্ব পাওয়ার প্রয়োজন আছে। জনগণের আসলে কি প্রত্যাশা? অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, রাজনৈতিকভাবে এই বৈঠকের পর বাংলাদেশে কোনো বড় পরিবর্তন আসতে যাচ্ছে বলে কি আপনি মনে করেন? এবং এই যে ভুল বোঝাবুঝি কিংবা যে রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠা কিংবা যে ধরনের উত্তেজনা আসলে সৃষ্টি হয়েছে বিএনপি, আমি এই ধরনের কোনো সম্ভাবনা দেখি না। বড় ধরনের পরিবর্তন হবে নির্বাচনের পরে, সমাজ ব্যবস্থা বদলে যাবে, আমরা সব সুখে শান্তিতে থাকবো, একেবারে বাংলাদেশের নদীগুলোতে কি বলে দুধ প্রবাহিত হবে, এইরকমটি আমি মনে করি না।
আরেকটা জিনিস আমরা এখানে অধিকারের কথা খুব আলোচনা হয়েছে, এইসব ইত্যাদি ইত্যাদি। অধিকার জিনিসটাও কিন্তু ইলাস্টিক, যতই দিন যায়, ইতিহাস যতই অগ্রসর হয়, নতুন নতুন অধিকারের প্রশ্ন, নতুন অধিকারের কনসেপ্ট সামনে আসে। আমরা যদি এই ইংল্যান্ডে যেটা হয়েছিল সেই সময় থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যাই, তাহলে দেখব যে অধিকারের যে বিস্তৃতি ক্রমান্বয়ে বাড়ছে। তবে একটা কথা বোঝা দরকার, যেটা কার্ল মার্কস বলেছে, রাইটস ক্যানট বি হায়ার দ্যান দ্য ফর্ম অফ সোসাইটি। এটাই হলো আসল কথা। এই যে গরিব মানুষ নিয়ে সোহরাব যে শঙ্কা প্রকাশ করেছেন যে তাদের কিছু হলো না, বেকারত্ব নিয়ে যে প্রশ্ন তুলেছেন বেকারদের জন্য কিছু হলো না, এর একটা কারণ হচ্ছে যে আমাদের ফর্ম অফ সোসাইটিটা কি, এই সমাজ ব্যবস্থায়, এই অর্থনৈতিক ব্যবস্থায় আপনার বেকারত্ব ঘোচার সম্ভাবনা কি আছে? এই অর্থনৈতিক ব্যবস্থায় দারিদ্র্য চলে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? যতক্ষণ পর্যন্ত সমাজ ব্যবস্থাকে পরিবর্তিত করার কোনো উদ্যোগ না নেওয়া হয় এবং সেই ধরনের কোনো বিপ্লব সংগঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থা ততই বছর থেকে যাবে। এটা হচ্ছে মানে খুবই তিক্ত কথা, অনেকে পছন্দ করবেন, তবুও কথাটা বলতে হয়। সেটা হচ্ছে, আমি প্রায় একটা কথা বলি, এদেশে অভ্যুত্থান কম হয়নি। 69-এর অভ্যুত্থান তো আমরা নেতৃত্ব দিয়েছি, এর আগে 62-র একটা অভ্যুত্থান হয়েছিল, তারও আগে যে মানে 52-এর যে ঘটনা সেটাও একটা অভ্যুত্থান, এবং 54-র যুক্তফ্রন্টের বিজয় সেটা একটা অভ্যুত্থান। কিন্তু প্রত্যেকটা অভ্যুত্থানের পর জনগণ পরাজিত হয়েছে, এবং the old order has renewed itself. পুরানো ব্যবস্থা নতুন করে তৈরি হয়েছে। সুতরাং এই ব্যাপারটা, এই সীমাবদ্ধতাও আমাদেরকে মনে রাখতে হবে। নিশ্চয়ই। ধন্যবাদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ সোহরাব হাসান এবং অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 প্রাথমিক রাজকাহন থেকে ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। টিভিসির সঙ্গেই থাকুন।